আমি ভয়ে হেলমেট পরেছি। ছাত্রলীগের গ্রুপ যদি দর্শক টেবিলে এসে ধারণ করে তাহলে তো হবে না। শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক্ষাটে, ছাত্র শিবির পাইলেই রক্ষাটে। আপনি কালকে যে হেলমেট পরে 100% এভিডেন্স আছে, আমি রিপোর্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি আজকে 5 আগস্ট, এক ঐতিহাসিক দিন, 2024-এর এই দিন। রবিউল ইসলাম নয়ন, আপনি যদি আপনার কি মনে পড়ে 2024-এর 5 আগস্ট আজকে আমার কাছে মনে পড়ে যে এই মুহূর্তে বাংলাদেশটা কেমন ছিল। বাংলাদেশটা ছিল স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ, স্বৈরাচার হাসিনা মুক্ত একটা বাংলাদেশ। আমি যদি 5 আগস্টের এই সময়টার কথা বলি, কিন্তু দেশে ব্যাপক তাণ্ডব, লাশের গন্ধ, রক্তের গন্ধ, শুধু আগুন, ধোঁয়ার গন্ধ। ওরা ঢাকার সন্ন্যায় সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল। দীর্ঘ 17 বছর পরে যে দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, সেটাই ছিল 5 আগস্ট। দীর্ঘ 17 বছর যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 5 আগস্ট ঘটেছিল, সেটা ছিল একটা বিজয়ের দিন। সেই বিজয়ের দিনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিজয়ের দিনে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছি যে হয়তো আল্লাহ তুমি বাঁচিয়ে নিলে, দেশটাকে বাঁচিয়ে নিলে, আমাকে বাঁচিয়ে নিলে, আমার পরিবারটাকে বাঁচিয়ে নিলে। তার আগে কয় দফায় কতবার জেলে ছিলেন? আমি আসলে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 4 বছর, 4.5 বছর, 5 বছর, এরকম করে 19 বার জেলে ছিলাম। 19 বার রিমান্ড খেটেছি কতবার হিসাব নেই। জেল হয়েছে কখনো 20 বছরের জেল হয়েছে, কখনো 17 বছর জেল হয়েছে, কখনো 10 বছর, কখনো 2 বছর, কখনো 18 মাস, এরকম করে সাজা হয়েছে। আর জেল তো অগণিতবার খেটেছি, রিমান্ডও অগণিতবার খেটেছি, এটার কোনো হিসাব নেই। এমন টর্চার করেছে যে একটানা 13 মাস শুধু ঢাকা মেডিকেলে ভর্তি থাকতে হয়েছে, বন্দি থাকা অবস্থায়, মানে কারাবন্দি অবস্থায়। শরীরটা এই জন্যই আর রিকভারি করে না। যেমন এখন শরীরে, আমি আপনার সাথে যখন কথা বলতেছি তখনও প্রচণ্ড পরিমাণে সিক, আমার গলার টোনটা এরকম নয়, যেটা একটু লাউড। আমার শরীরের প্লাটলেট 90-এর উপরে উঠতেছে না, শরীরে গান শট, পায়ে ইনফেকশন হয়ে গেছিলো, পাটা কেটে ফেলতে বলছিল, কাটি নাই, মাথায় কারেন্টের শট, অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক আমাকে যখন গুলি করে ফেলে রেখে গিয়েছিল তখন প্রচণ্ড পরিমাণে অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে। ইনফেকশন হয়ে গিয়েছিল পায়ে, একটা সময় আর অ্যান্টিবায়োটিক কাজ করে না, যে কারণে ব্লাডে ইনফেকশনটা ঠিক হচ্ছে না, ইউরিনের ইনফেকশনটা ঠিক হচ্ছে না, এই জন্য প্লাটলেটটা উঠতেছে না। আচ্ছা, খুবই যন্ত্রণাবিত আছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আচ্ছা, 5 আগস্টে ধরেন যেই প্রত্যাশা নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট হলো, আজকে 2 বছর পর এসে, 2 বছরই তো, 2 বছর পর এসে প্রত্যাশার প্রাপ্তি কতটুকু ঘটেছে? প্রত্যাশার প্রাপ্তি, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপির হাতে নেতৃত্ব গিয়েছে, দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, এতটুকুই। 5 মাসে তো আসলে যেটা 17 বছরের গ্যাপ, 17 বছরে দেশটা যেভাবে লুটে পুটে খেয়েছে, যেভাবে ভঙ্গুরে পরিবেশ তৈরি করেছে, সেটা তো আসলে 5 মাসে দৃশ্যমান দেখানোর মতো কোনো কিছু এখনো ঘটে নাই। প্রাপ্তির ভিতরে অতটুকুই পেয়েছি। আর মানে হয়তোবা ক্রসফায়ার পাবো না, ক্রসফায়ারে দেবে না, ধরে নিয়ে গুম করে দেবে না, লাশটা গলিয়ে দেবে না, এতটুকু পেয়েছি। তার ভিতরে পেয়েছি যে সংসার করতে পারতেছি, একটা ছোট্ট কন্যা সন্তানের বাবা হয়েছি, সহধর্মিণীকে নিয়ে থাকতে পারতেছি, মা বাবার মুখ দেখতে পারতেছি, এটাই প্রাপ্তি। ছোট বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই, বাবা মা জেল খেটেছে, তাদেরকে দেখতে পারি নাই। ছোট ভাই ক্লাস 8-এ থাকা অবস্থায় জেল খেটেছে, তাদেরকে টেক কেয়ার করতে পারি নাই, নিজের পরিবারের সাথে কখনো সময় কাটাতে পারি নাই, এটাই প্রাপ্তি আমার কাছে। আচ্ছা, এই রবিউল ইসলাম নয়নকে হয়তো মানে এই ঘটনাগুলো হয়তো অনেকেই জানে না, দেখে আন্দোলনে, মিছিলে, গতকালকেও যেই 2 পক্ষের মধ্যে যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে দেখা গেছে রবিউল ইসলাম নয়নকে মানুষ ওইভাবেই চিনে। তো এই কারণে আমি এই গল্পগুলো আবার সামনে নিয়ে আসলাম। অ্যাডভোকেট হুমায়রা নূর, 2 বছর পর আজকে যখন আবার ফের 5 আগস্ট আসলো, আপনাদের নিজেদেরকে এরকম কোনো বিষয় হয় যে কেউ কেউ যখন আপনাদের লম্বা যখন প্রোগ্রাম হচ্ছে, তখন আগে যেই পার্টিসিপেশনটাও সাধারণ মানুষের ছিল, সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা, সেই জায়গাটায় তাদের মধ্যে এক ধরনের হতাশা কি দেখেন? ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক, আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, 24-এ এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, সমস্ত
ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় সব কিছু ফেলে কিন্তু মানুষ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র এক দফার দাবিতে। সেই দাবিটা কি ছিল? দাবিটা ছিল স্বৈরশাসনের পতন। মানুষ অভ্যুত্থানের পর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মুক্তির পথে, মুক্তির আলো দেখতে পেয়েছিল, সেটা আস্তে আস্তে কিছুটা তো প্রশমিত মনে হয়েছে। যদিও আমরা যারা একেবারে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছিলাম না, রাজনীতি করতে এসেছি দায় নিয়ে, ওই যে শহীদের রক্তের দায় নিয়ে রাজনীতিটা করতে এসেছি, মাঝে মাঝে মনে হয় যে এই যে ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, একটা নির্বাচিত সরকার আসলো, অন্তত এই সময়ে আমরা আবার সেই শেখ হাসিনার সরকার আমলে যেই নির্যাতনের, নিপীড়নের রূপ দেখেছি, যেই প্রতারণার চিত্র দেখেছি, সেটা আর দেখবো না। তো ওই জায়গা থেকে মানুষ প্রকাশ করে যে মানুষ ভীষণ হতাশ। মানুষ আমাদের সাথে কাছে আক্ষেপ করে, মানুষ আক্ষেপ করে বলে যে মানে আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না কেন? এখন আমরা তো প্রতিবাদ করছি। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করবে? ধরেন এই যে এতক্ষণ আমি যখন নয়ন ভাইয়ের কথাগুলো শুনছিলাম, ওনার ব্যক্তিগত কষ্ট দুঃখের কথা, এই গল্পগুলো তো নিজেদের ব্যক্তিগত জীবনের সাথেও মেলাতে পারি, তাই না? ধরেন আমাদের পরিবারের সদস্যদের সাথেও তো এই ধরনের ঘটনা ঘটেছে। ওই সময় ওনারা যেই নির্যাতন সহ্য করতে হয়েছে, যেইভাবে ওনারা গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন, সেই বিষয়টা আমাদের সমবেদনা অবশ্যই আছে বলেই কিন্তু আমরা যখন বিচার চাই তখন শুধু বলি না যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিচার হোক। আমরা এটাও বলি যে 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, এই যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, সব কিছুর বিচার কিন্তু আমরা একসাথে চাই। কিন্তু দুঃখ লাগে যখন আমরা শেখ হাসিনার শাসনামলের যে অপসংস্কৃতি এবং অপকর্মের কন্টিনিউয়েশন আমরা একটা নির্বাচিত সরকার আসার পরেও দেখতে পাই। আমার ভাই এখানে বসে আছেন, আমি যেই নয়ন ভাইয়ের দুঃখের গল্প আমি ব্যক্তিগতভাবে জানি, সেই জায়গাটা থেকে ওনাকে যেই সম্মানটা আমার ওনার প্রতি ছিল, সেইটা নষ্ট হয়ে যায় যখন আমি ওনাকে ছাত্রলীগের রূপে হেলমেট পরা অবস্থায় আমি অন্য ছাত্রদের উপর হামলা করতে দেখি। আমি যখন শুনি যে উনি বেসরকারি চ্যানেল দখল করতে গিয়েছেন, আমি যখন শুনি যে উনি ইসলামী ব্যাংক একেবারে 5 আগস্টের পর 12 আগস্টেই উনার ব্যাপারে এই অভিযোগ গণমাধ্যমে জানতে পেরেছি যে উনি ইসলামী ব্যাংকে লোকবল নিয়ে একটা পক্ষের হয়ে উনি ইসলাম ব্যাংক দখল করতে গিয়েছেন, এখন সেখানে গুলিবিদ্ধ হয়ে 5 জন আহতও হয়েছে। এখন এগুলো তো গণমাধ্যমের রিপোর্ট, এবং গতকালকে তো সচিত্রই ওই সময় 5ই আগস্টের 2024, আমি 12 আগস্ট 2024-এর ঘটনা বললাম আপনাকে। তো আমি শেষ করি, আপনি তারপর বলবেন। না, আমার দিস ইজ নট আমি শেষ না করার আগে যদি আপনি বলেন কথা, এটা ইট ইজ নট আ ম্যানার। এটা ফেসবুক না, এটা রিপোর্টেড নিউজ। আপনি কালকে যে হেলমেট পরে 100% এভিডেন্স আছে, আমি রিপোর্টেড নিউজ নিয়ে বলছি। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ যদি টকশো টেবিলে এসে ধারণ করেন তাহলে তো হবে না। আমি বলতেছি যে কথা বলার সময় কথা বলতে দিতে হবে। আপনি যদি কালকে যেরকম হেলমেট পরে গুজব পার্টি গুজবের জায়গায় থাকেন না। করতে চান এটা হবে না। আচ্ছা, আমি বলতেছি যে আপনি মিথ্যা আপনার বক্তব্য বলবেন। হ্যাঁ, আপনি বলেন। আমি তো আসলে মুনাফিকি পলিটিক্সটা পছন্দ করি না। মুনাফিকি মুনাফিকি তো আপনি করছেন। আপনি যদি ছাত্রলীগের রূপ ধারণ করেন আর তারপরে মনে করেন আপনাদের ভয়ে এখন আপনাদের আছে একটা গলাবাজির অভ্যাস, যেখানে গুলি করে আপনাদের আছে শুধু একটা গলাবাজির অভ্যাস। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের যদি ঝামেলা হয়, আপনার কাছে আপনি তো অ্যাডভোকেট, আপনার কাছে প্রশাসনিক কোনো এভিডেন্স আছে? ইসলামী ব্যাংক দখল, সময় টেলিভিশন, আপনি জানেন না কালকে কোথায় জানেন না কালকে হেলমেট পরে ছাত্রদলের সমস্যা, ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে, কোথায় গুলি? প্রশাসনকে বলেছি সামনাসামনি, হাজার ভিডিও আছে ওইখানে, মানে হাজার ভিডিও আছে। প্রশাসনকে বলা হচ্ছে যে আপনাদের সামনে গুলি করতেছে, কেন আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? ছাত্রদেরকে হামলা করতে আমি তো অবশ্যই আমার ডিফেন্স দেব। আমি তো অবশ্যই, আপনি সেটা অস্বীকার করতেছেন। আমি অবশ্যই অস্বীকার করতেছি না, তো হেলমেট পরেছি। আপনি কেন যাবেন? আপনি কি ছাত্রদল? আপনি প্রশাসনের লোক? আমি ছাত্রদল করব কেন? আমি তো দেশের নাগরিক। আপনি কি প্রশাসনের লোক? আমি তো আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আমি তো দেশের নাগরিক। আমি যখন দেখব যে একটা দলকে, একটা সাধারণ জনগণকে, একটা সাধারণ ছাত্রকে নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে, বোম মারা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে কোপাচ্ছে, আমার কাছে তো ছবি আছে, হাজার ছবি আছে, তো সরকারে আছে, হাজার ছবি আছে। করলে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা যায় না। আপনি দেখেন, আপনাকে আমি এভিডেন্স দেখাচ্ছি। এই যে দেখেন ছাত্রদলের সাধারণ সম্পাদককে মেরেছে, এই যে দেখেন সাধারণ ছাত্রকে মেরে হসপিটালে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে দেখেন মেরে দেখেন কি করেছে। এটার উপরে কি আমার ছোট ভাইদেরকে আমি যদি সময় দেন তাহলে দুটো কথা বলি। ক্ষমতার কাছে তো আসলে কুক্ষি না, ক্ষমতার এখানে কোনো কথা না। মিথ্যাচার করতেছেন, সেই মিথ্যাচার থেকে বিরত থাকুন। ভাই, আপনার কাছে আপনি একজন অ্যাডভোকেট, মিথ্যাচার থেকে বিরত থাকুন। আপনি উত্তর দেন তাহলে। আপনি শেষ করেন।
আচ্ছা, তো এই নতুন বাংলাদেশে এই ধরেন টিআইবির একটা রিপোর্ট আমরা দেখেছি, সরকারের 100 দিনের সমালোচনা। তার আগে নির্বাচনের আগে আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশে বিএনপির অন্তঃকন্দলে প্রায় 300-র মতো মানুষ নিহত হয়ে গিয়েছেন। আমরা যখন প্রশ্ন করতাম বিএনপির অন্তর্কন্দলে, মানে বিএনপির লোকজন সরকার, মারা গেছে? হ্যাঁ ওই সময় অন্তঃকন্দলে, দলীয় অন্তঃকন্দলে বিএনপি এই 5 মাসে? এই 5 মাসে না, নির্বাচনের আগের কথা বলছি। ও আচ্ছা। নির্বাচনের আগের কথা বলছি। তখন আমরা যখন এই টেবিলে বসে প্রশ্ন করতাম, তখন আমাদেরকে আমাদের বিজ্ঞ ভাইরা যারা এখন এমপি মন্ত্রী হয়েছেন, ওনারা বলতেন যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসলে এই যে একটা অ্যানোমালিজ বা অস্থিরতা ছাত্রদের মধ্যে বা মানে ছাত্রদলের ছেলে বলেন, যুবদলের ছেলেদের মধ্যে, এইটা কমে যাবে। আমরা কিন্তু বিশ্বাস করতে চেয়েছিলাম। অথচ যখন নমিনেশন দেয়া হলো, তারপর তো জনাব তারেক রহমান ফেরত এসেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা মেনে নিয়েছি। সবারই কম বেশি অভিযোগ ছিল, সেটাও আমরা মেনে নিয়েছি। এই 5 মাসের টিআইবি রিপোর্টটা আপনি দেখেছেন ফারাবি ভাই? এই টিআইবি রিপোর্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, টিআইবি রিপোর্টে তো এই 5 মাসের কথা বলা হয়নি, 100 দিনের কথা বলা হয়েছে, সরকারের 100 দিনের কথা। তার আগে কিন্তু তারা ইন্টারিমের সময় সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এটাও তারা বলেছে। এবং সেটাও আমি বলছি, সেটার উত্তর আমি দিচ্ছি। না না না, আপনি তাহলে কথা বলেন, আমরা চলে যাই। আচ্ছা, শেষ করেন। হ্যাঁ জি। এটা তো মাস্তানি করার জায়গা না। না, এইখানে মাস্তানি না, এটা একটা প্রশ্ন মধ্যে আসতেই জি জি, আপনি মাস্তানি করতে থাকেন, কেউ কথা বলতে পারবে না তো, বাংলাদেশটা তো এখন আপনাদের। জি জি, বলেন। সরকারের যেই পরিস্থিতি, বাংলাদেশ হলো গুজবদের। জি জি, আপনি বলতে থাকেন, আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে গুলিও করে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। জি জি। আচ্ছা দেখেন, আমার কষ্টের জায়গাটা কোথায়। আমরা তো সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে, 2টো ভোট দিয়েছে। সরকার বিজিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমি গণভোটের রায় বাস্তবায়ন না করার যে অবস্থান সরকারের, সেটা নিয়ে সরকারকে অবশ্যই সমালোচনা করার অধিকার একজন নাগরিক হিসেবে আমার আছে। একই সাথে যখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে উল্টো সংসদে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন দিচ্ছিল না, এই জন্য আমরা গণভোটে হ্যাঁ দিতে বলেছি। উনি তো স্বয়ং প্রধানমন্ত্রীর যেই বক্তব্য, যেই আহ্বান, সেই আহ্বানকে উনি ছোট করলেন। কারণ প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশের মানুষকে বলে নাই গণভোটে 4টা প্রশ্ন, নোট অফ ডিসেন্ট, এই কথা তো প্রধানমন্ত্রী বলেন নাই। প্রধানমন্ত্রী আনইকুইভোক্যালি সেইড দ্যাট আপনাদের অনুরোধ করছে আপনারা হ্যাঁ ভোট দিবেন। এখন যদি উনার মন্ত্রণালয়ের কেউ সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা নির্বাচনের জন্য হ্যাঁ ভোট দিতে বলেছি, তাহলে তো এটা খুদ প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে এটা একটা খুবই কনফ্লিক্টিং আচরণ। সমস্যা হচ্ছে কি, আমার দেশের প্রধানমন্ত্রীর আচার আচরণ, তার কথাবার্তা, উনি যখন বলেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, উনি যখন বলেন যে আমার ব্যথা কি চলে যাবে, আমার মাকে যারা নির্যাতন করেছেন তাদের সাথে, তারা আমার সাথে যা করেছে আমি সেইটা একইভাবে করলে সেটা কি তাহলে আমার কষ্টটা কি ফেরত আসবে কিনা? একই প্রশ্ন আমার উনার কাছে, যে আপনি যেই মানুষ আপনি নিজে নির্যাতিত হয়েছেন, সেই মানুষ আপনি আপনার সাথে যারা নির্যাতন করেছেন তাদেরকে আপনারা ছাত্রদলের কমিটিতে ঢুকান, আপনাদের সাথে তারা নানান কমিটিতে তারা দলে দলে যোগ দিচ্ছে, এটাও তো গণমাধ্যম থেকে আপনারা জানেন, তাতে আপনাদের অসুবিধা হয় না, তাদের সাথে আপনারা সহ অবস্থান করতে পারেন। অথচ এই গণ অভ্যুত্থানে যারা আপনাদের জন্য গুলি খেয়েছে, যারা আপনাদের জন্য সামনে দাঁড়িয়ে ফ্রন্ট লাইনার হয়ে তারা লড়াই করেছে, আজকে তাদেরকে আপনারা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ না মিলে আপনারা তাদের উপরে হামলা করেন। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সমস্যা হয়েছে, ধরেই নিলাম ছাত্র শিবির করেছে, আমার পাশে সাবেক ছাত্র শিবিরের একজন আছেন, উনি ব্যাখ্যা দিবেন হয়তো, আমি তো ছাত্র শিবির করি না, আমি জানি না। আপনি ছাত্র শিবির যদি অন্যায় করে, আপনার প্রশাসন কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য একটা মাদ্রাসার অধ্যক্ষ ছাত্র দলের নেতাকর্মীদের হাতে, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজে অভিযোগ করেছেন যে ছাত্র দলের, সেটা আপনি ব্যাখ্যা করেন আপনার সময়, ছাত্র দলের নেতাকর্মীদের হাতে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ধৃত হয়েছে। আমি বলছি তো, আপনি ব্যাখ্যা দিয়েন আপনার সময়। তারপরে আমার কথা হচ্ছে, ধরেন যেই করুক, আমার স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? উনাকে কেন হেলমেট পরে ছাত্রলীগের রূপ ধারণ করতে হইলো? এই বাংলাদেশে কি এই বাংলাদেশে কি আমরা এই চিত্র দেখার জন্য এসেছি? জি জি, পরিষ্কার। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম, তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের। জাহিদুল ইসলাম, এই যে 5 আগস্ট 2 বছর পর আসলো, আপনারা যেখানে কালকেও আমরা এই আলোচনা করেছি, কালকে এই আলোচনার টপিক ছিল, শুরুটা ছিল এরকম যে যেই জায়গাটায় ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র শক্তি তখনও হয় নাই, অন্য বাম দল সবাই মিলে কিন্তু এই আন্দোলনের সাথে ছিল এবং সেটা অস্বীকারও কেউ করে না, কিন্তু এই জায়গায় এসে এত বড় বিভাজন, এটা কিভাবে তৈরি হলো? ধন্যবাদ। আমি শুরুতেই আজকে যেহেতু 5 আগস্ট 36শে জুলাই, দীর্ঘ একটি রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের অনেক শহীদ, অনেক ভাইদের আহত পঙ্গুত্বের বিনিময়ে আমরা একটি স্বাধীন এবং দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলছি সেটা পেয়েছি।
তো আমি শুরুতেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তাদের সুস্থতার জন্য দোয়া করছি। দেখুন, দীর্ঘ একটি ফ্যাসিবাদী যে শাসনের মধ্যে আমরা ছিলাম, মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। এরপরে হচ্ছে যারাই সরকারের বিরোধিতা করতো তাদেরকে হয়তো হত্যা, অথবা হচ্ছে গুম, অথবা তাদেরকে আয়নাঘর, অথবা তাদেরকে পঙ্গু করে ছেড়ে দিত। তো বিএনপি, জামাত অথবা আরও যারা ছিল সেই সময় শক্তি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভিতরে একটাই পরিচয় ছিল যে তারা মাজলুম, তারা জুলুমের শিকার হচ্ছে, তারা জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। যে রাজনৈতিক শক্তি, পাশাপাশি সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। আপা বলছিলেন যে উনি হয়তো রাজনৈতিকভাবে ততটা ইনভলভ ছিলেন না, কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্ররা যদিও আন্দোলনটা শুরু করেছিল, কিন্তু প্রত্যেকটা শ্রেণী পেশা, একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এবং শ্রমিক শ্রেণী থেকে শুরু করে এলিট শ্রেণী, যেভাবে আপনি বিশ্লেষণ করুন না কেন, সবাই অংশ নিয়েছে। উদ্দেশ্য কি ছিল? আমরা একটা ফ্যাসিবাদী বাংলাদেশ চাই। তো আলহামদুলিল্লাহ আমরা ফ্যাসিবাদী বাংলাদেশ বা হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বা হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদকে ভেঙে দেওয়ার যে একটা কাজ, সেটা হতে হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে ফ্যাসিবাদের যে শিকড়গুলো এই বাংলাদেশে বিভিন্ন মানে রাজনৈতিক স্ট্রাকচারে বা যেভাবে ফ্রেমিং করুন না কেন, এটা যে শিকড়গুলো রয়েছে এটা কিন্তু আসলে উপড়ে ফেলতে আমরা পারিনি। তো এই ক্ষেত্রে আবার যেটা দেখছি যে বিএনপি ক্ষমতায় এসেছে, যেভাবে হোক ওনারা ক্ষমতায় এসেছে, মানুষের সাপোর্ট নিয়ে হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিভিন্ন বিশ্লেষণ আছে এটা নিয়ে। যেভাবে হোক মানে ভোট হয় না, হ্যাঁ ভোট হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ আছে, আমি সেটা বলছি, যেভাবে হোক ক্ষমতায় এসেছে। তো সেখানে এসে এখন আমরা যেটা দেখছি যে ওনারা একদম দ্বিচারিতা করছে জুলাইয়ের সাথে, জুলাইকে ন্যারেটিভকে দ্বিচারিতা করছে, জুলাইয়ের ক্রেডিট নিয়ে দ্বিচারিতা করছে। এবং সবচেয়ে যেটা আশঙ্কার জায়গা, যেটা আমরা হাসিনার রূপের মধ্যে দেখতাম, আমরা যদি এখন এখানে মানে প্যারালালি দুইটা স্ক্রিন বসান, যে হাসিনা যে কাজগুলো করতো সেটা এখন আমরা বিএনপির মাঝে দেখছি। এরপর ছাত্রলীগ যে কাজগুলো করতো সেটা আমরা হচ্ছে ছাত্র দল এবং দেখছি। এখানে আমি খুবই মানে সে ভাইকে দেখলাম, তো গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরে, তো হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ, ওটাকে কি বলে যে জিএ5 নাকি বলে এগুলো, আজকে যেটা আপনারা খেলনা ছিল না না আজকে যেটা সারা বাংলাদেশের যে শিবির হাতে নিয়েছিল ওইটা। আচ্ছা আপনার বাসায় যদি খেলনা হয়ে থাকে তাহলে তো আমি খেলনার কথা আচ্ছা ঠিক আছে। যে ভাই হচ্ছে কিছু খেলনা নিয়ে শহীদ মিনার প্রোগ্রাম, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা আছে, হাতে আছে, এটা সবুজ কালারের খেলনা এবং হেলমেট পরিহিত অবস্থায় আছে। এরপরে হচ্ছে আপনাদের হাতে ছিল না, আমাদের হাতে না, এটা আমরা গণমাধ্যম থেকে ছিল, এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল। দেখুন ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা, আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা, হাজার হাজার। দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনি দলীয় লিডার, প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড অফ ভাবছিলাম না, হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা, আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং হচ্ছে ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য, যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। না, এটা নিউজ আছে, আপনি মিডিয়ার বিরুদ্ধে আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন। মিডিয়া কেন নিউজটা করলো? আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো ক্ষমতায় আছেন। তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না, খাওয়া দাওয়া যাদের
অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হচ্ছে পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা আপনাদেরকেও রূপ বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই, এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে। আচ্ছা, রবিউল ইসলাম, না যদি ছোট ছোট অনেকগুলো বিষয় আসছে, এর সাথে এইটা শুধু আমি যুক্ত করে দেই যে এই যে যে ধরেন এই যে গতকালকে তার আগের দিন পর্যন্ত বাংলাদেশের মোটামুটি ঢাকার এই 3 জায়গায় 3 ইউনিভার্সিটি, আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথাও শুনলাম তার আগের দিন রাতের বেলা, এই যে যা ঘটলো, এই যে ধরেন ছাত্রদল ছাত্র শিবির, মাঝখানে আবার আপনারা ঢুকলেন, আবার বহিরাগত জামাতের লোকজন আমরা দেখেছি। তো এই যে যে ব্যাপারটা আসলে যদি মোটা দাগে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এটা ঘটে থাকে, জিতলো কারা আসলে? জিতা হারা জিতার কোনো কথা না। আমি প্রথমে টিআইবি যে রিপোর্টের কথা বলছে, টিআইবি রিপোর্ট বলেছে যে 2 বছরে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের পুরো গভর্নমেন্টটা চালিয়েছে জামাত এবং শিবির লড়াই। এটা সবাই জানে, ওপেন সিক্রেট। এই টাকাগুলো তাহলে কোথায় গিয়েছে? এবং ইসলামিক ব্যাংক থেকে, ইসলামিক ব্যাংকের কথা প্রসঙ্গ আসছে, তো ইসলামিক ব্যাংকের থেকে যে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাদের কাছ থেকে নির্বাচন কেন্দ্রিক এবং ডাকসু কেন্দ্রিক চাঁদাবাজির এস্টাবলিশ এসেছে, এটা আমরা মিডিয়াতেই দেখেছি। অন্য যেরকম মিডিয়াতে দেখেছি, আমরাও একই রকম করে মিডিয়াতে দেখেছি। সেই চাঁদাবাজিটার কথা কিন্তু কেউ বলতেছে না, তারা কিন্তু বলবে না। আচ্ছা ঠিক আছে, এই টপিকস আমি গেলাম। রেফারেন্সটা দেন কোন মিডিয়াতে? আপনি শত শত মিডিয়াতে দেখেছি। না, না, এটা আচ্ছা, তো- বেগম এটা তো রোকেয়ার কথা বলি। এটা আমি তো- হেলমেট পরলে সমস্যা, আমার হাতে জিআই পাইপ থাকলে সমস্যা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেন না, যে সমস্যার কথা তো বহিরাগতদের- আমরা বলি নাই। না, আপনি অবশ্যই আমি হেলমেট সমস্যার বাহিনী কথাই তৈরি বলতেছি। করুন, আমি এবং এটা শুরুটা স্বীকৃতি দেন করেছি যে আমরা আপনারা। হেলমেট বাহিনী, আমরা বেগম আপনাদের রোকেয়া সাথে বিশ্ববিদ্যালয়ে আপনারা শত সমস্যা শত লোক বলছি। হেলমেট পরে জিআই পাইপ হাতে নিয়ে, যেটা আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, শহীদ মিনারের মতো জায়গায় বেগম আপনাদের হাতে রোকেয়াতে প্রথম কি শত আমরা শত এরকম করেছি? অস্ত্র দেখা গিয়েছে। বেগম সেটা রোকেয়াতে নিয়ে কিন্তু আপনারা কোনো কথা বলেন জুলাইয়ের না। একটা প্রোগ্রামে- আপনারা কিন্তু বেগম রোকেয়াতে আপনারা বলেছেন, জুলাইয়ের প্রোগ্রামে হামলা করছেন। বেগম আপনাদের রোকেয়াতে ন্যূনতম আপনারা একটা বিবেকবোধ বহিরাগত থাকা গিয়ে উচিত। সাধারণ ছাত্রদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন, ছাত্রদলকে নির্যাতন করেছেন এবং আনন্দ উল্লাস করেছেন যে ছাত্রদলকে হল থেকে, মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। তার ধারাবাহিকতায় আপনারা চেয়েছেন যে সারা বাংলাদেশে একটা জায়গায় অস্থিরতা তৈরি হোক, প্রত্যেকটা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হোক। এটা আপনারা ঘোষণা দিয়ে বলেছেন যে কোনো ক্যাম্পাস আমরা নিরাপদ রাখবো না। আপনাদের জোটের নেতারা কোথায় ঘোষণা দিয়েছে? প্রত্যেকটা জায়গায় বলতেছে যে বিএনপি সময় এসেছে বিএনপিকে পতন ঘটানোর। আপনারা হাসিনার সুরেই কথা বলেছেন যে বিএনপিকে আর একটা দিন, হাসিনা একটা সময় বলেছিল যে বিএনপিকে সরকারে একটা দিন ভালো থাকতে দিব না। এজন্য আপনারা হামলা চালাচ্ছেন। একই রকম করে আপনারা এজন্য বলেছেন আপনারা না, হামলা চালাচ্ছেন। এই ক্ষমতা টিকিয়ে অস্থিরতা রাখার সারা জন্য। বাংলাদেশে তৈরি করতেছেন আপনারা। আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি, আপনারা বাংলাদেশের বিরুদ্ধে ৭১ ষড়যন্ত্র করেছেন, ৯০ ষড়যন্ত্র করেছেন হাসিনার সাথে। ঠিক একইভাবে জুলাই আগস্ট আন্দোলনের আপনারা তো আপনাদের প্রথমে মির্জা জানি ফখরুল নাই ইসলাম সাহেবের যে বাবা কি ছিলেন? জুলাই স্বাধীনতা আগস্ট বিরোধী ছিলেন না স্বাধীনতা পক্ষে ছিলেন? ফখরুল ইসলাম আলমগীরের বাবা কি ছিল সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে জামাত শিবির তো একজন জন্ম স্বাধীনতা হয়েছে বিরোধী সন্তান কেন বাংলাদেশের আপনারা বিরোধিতা তৈরি করে, বানিয়েছেন? বাংলাদেশের বিরোধিতা তৈরি করে জামাত শিবিরের জন্ম হয়েছে। প্রশ্ন সেইখানে, কার বাবা কি ছিল সেটা নিয়ে প্রশ্ন না। এবার দেখেন যে আপনার আপনারা সর্ষের মধ্যে দুধ প্রত্যেকটা থাকে, আবার ক্যাম্পাসে সেই দুধ নিয়ে কথা আজকে বলছেন কেন? আপনারা কিভাবে গ্যাঞ্জাম উস্কাই দিতে চাচ্ছেন, আপনারা কিভাবে দেশকে অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছেন। জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে বারবার বলেছে যে এরকম একটা ভঙ্গুরে পরিস্থিতিতে আমরা আসেন সকলে মিলে একই সাথে দেশ পরিচালনা করি। আপনাদের সাথে সেই জায়গায় সেই জায়গায় পরিস্থিতিটা এরকম রয়েছে। যদি আপনারা সূরা বাকারার 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করেন, তাহলে দেখবেন যে মুনাফিকরা তখনই এই কথা বলে যে মুসলিমদের কাছে এসে, মুসলমানদের কাছে এসে বলে যে আমরা তোমাদের সাথে আছি। ঠিক আবার যে গোত্রের কাছে বলে যে আরে না, আমি তো ছলনা করেছি, আমি তো তাদের সাথেই আছি। এটা হচ্ছে আপনাদের চরিত্র। আপনারা বলেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ইসলামে বিশ্বাসী। কিন্তু বাংলাদেশের প্রচলিত যে আইন, যে আইনে বিএনপি নিবন্ধিত হয়েছে, অন্যান্য দল নিবন্ধিত হয়েছে, আপনারা কিন্তু ঠিক একইভাবে নিবন্ধিত দল। আপনারা বলেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ইসলামে বিশ্বাসী। আপনারা কিন্তু সেই গণতান্ত্রিক কায়দায়, বাংলাদেশের যে গণতন্ত্র চলে, বিশ্বের যে গণতন্ত্র চলে, সেই কায়দায়, একই কায়দায় কিন্তু আপনারা চলে এসেছেন। তো মুনাফিকের একটা সীমা থাকে। আচ্ছা, আপনাদেরকে এইখান থেকে পরিত্যক্ত করতে হবে। আচ্ছা, আপনাদেরকে এদিক থেকে সরে আসতে হবে। অ্যাডভোকেট- আমি চাই যে আমার এনসিপির বোন আছে, আপনি শিবিরের ভাই আছেন, আমি আপনাদের সাথে বিশেষ করে জামাত শিবিরের সাথে দীর্ঘদিন যাবত জেল খেটেছে। আমাদের সাথে সম্পর্ক ব্যক্তি কোনো দলের সাথে খারাপ সম্পর্কে নাই, আদর্শিকভাবে মিথ্যাচারের বিরুদ্ধে। আপনি দেখেন প্রত্যেকটা দিন ফেসবুকে, আমার ফেসবুকে যে দেখেন যে পৃথিবীর, আমি মনে হয় কোনোদিন 5 তারিখের পরে একটা ফেসবুকে যে কমেন্ট করি নাই নেগেটিভ কমেন্ট, আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রতিদিন আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকি দেওয়া হয়। এবং প্রত্যেকটা কমেন্টে আপনার এই নিউজের নিচে দেখেন যে জামাত শিবিরের বট বাহিনী এলারা একাধারে গালাগালি করতেছে। দেখেন
যে দেখবেন, এবং ছাত্রদল যুবদলের একটা লোকটা দেখবেন না যে জামাত শিবিরের গালাগালি করে কমেন্ট করে, কোনোদিনই দেখবেন না। এইটাই হচ্ছে মুনাফিকি। আমি উপরে বলবো একটা, ভিতরে মারার একটা, ভিতরে কালো উপরে সাদা, এটা কোনো দল হতে পারে না। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের নামের সাথে, দলের নামের সাথে ইসলাম শব্দটা কেটে দেন, কেটে দিয়ে সুস্থতার রাজনীতিতে ফিরে আসেন। ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়ুন নূর, আজকে যে অনুষ্ঠানটা হলো 5 আগস্টে, আজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভুল ত্রুটি মানুষের হতেই পারে, সেখানে সবাই মিলে যেসব ভুল সংশোধন করতে হবে এটা বলেছেন তিনি। তো এইভাবে যে বিদেশিদের সামনে, বিদেশি অতিথিদের সামনে যে রাস্তানাবুদ হলাম, তিনি বলছেন যে এটি তাকে খুবই ব্যথিত করেছে। এই ভুল যদি হয়েই থাকে, তিনিও বেশ আক্ষেপ করে বলেছেন এই যে একটা ডকুমেন্টারি, সেখানে আবু সাইদের ছবি নাই। তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানে সেই সময়ের বিএনপি চেয়ারপারসনের ছবিও সেখানে ছিল না। তো এইটা কি অন্যভাবে কূটনীতিকদের সামনে এভাবে না করলে হতো না, বা এটা অন্যভাবে কোনোভাবে এটা জানানো যেত না? এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল। ফারাক ভাই, আপনি তো মিডিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনার অনেক কন্টেন্ট কিন্তু আমি, ধরেন আপনি এখন যেই রোলে আছেন এর বাইরে আরো অনেক রোলেও কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু আমি খুবই অ্যাডমায়ার করে দেখি। একটা কন্টেন্ট বানানোর সময় আপনি কতবার এডিটস, রিভিউজ করেন বলেন তো? আপনি তো জানেন। এখন একটা মন্ত্রণালয়ের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না কিন্তু, তাই না? রাষ্ট্রীয় প্রোগ্রাম। আপনি ইতিহাসের সঠিক তথ্যগুলো রাষ্ট্রের যারা আজকে সংবর্ধনা পাওয়ার জন্য জুলাই শহীদ এবং আহত পরিবাররা গিয়েছিল তাদের সামনে তুলে ধরবেন, যারা অতিথি আছে তাদের সামনে তুলে ধরবেন। উদ্দেশ্যটাও সেটাই, তাই না? একটা ডকুমেন্টারি করলেন আপনি, আপনি এমন বিকৃত ইতিহাস তৈরি করার চেষ্টা করলেন যেইখানে ইতিহাসের পাতা থেকে এক দফার ঘোষণার সেই দিনকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে সেই দিন রাতে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্টের লং মার্চ টু ঢাকা ডাকলো, সেই ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করলো। এমনকি রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, যদিও আমি দেখেছি আবু সাইদের ছবিটা একটু করে দেখানো হয়েছে, বাট এত ইনসিগনিফিকেন্টলি দলের পরিচয়ের বাইরের লোকগুলোর যারা ফ্রন্টলাইনার ছিল তাদের রোলকে এত ইনসিগনিফিকেন্টলি তুলে ধরা হয়েছে। এবং এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফ্রন্টলাইনার্সরা ছিলেন তাদের সবার ভূমিকা একেবারে নাকচ করে দেওয়ার মতো একটা ডকুমেন্টারি তৈরি করা হতো। আপনি বলেন ওই জায়গায় দাঁড়িয়ে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওয়ান অফ দ্য ফ্রন্টলাইনার্স, একেবারে 5 জন গুনলে একজন হবেন, যে সময় নাহিদ আসিফরা ডিবি অফিসে আটক ছিলেন, তখন যারা আন্দোলনটাকে কন্টিনিউ করে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একজন, উনি তখন দাঁড়িয়ে বলে এই ডকুমেন্টারিতে ইতিহাসের সচিত্র প্রতিবেদন ফুটে উঠে নাই। তখন আমি ওখানে আমি জাস্ট ওই জায়গাটাই আমি বসা, আমি আপনাকে ঘটনাটা বলছি। উনি দাঁড়িয়ে যখন প্রতিবাদ করলো, আপনারা ভিডিও ফুটেজ দেখে থাকবেন, ওইখানে ওই রাজনৈতিক কর্মী যারা ছিলেন বিএনপির তারা চিৎকার করা শুরু করলো, হ্যাঁ তোমরা জুলাই আন্দোলন করছো, তাতে কি হয়েছে? 17 বছর আমরা কষ্ট করছি। আমরা কি একবার, এই যে আমি এখানে পাশে বসে যখন কথা শুরু করেছি, আমি কি একবার অস্বীকার করেছি যে 17 বছর এই সমস্ত রাজনৈতিক দলগুলো নির্যাতন সহ্য করে নাই? অথচ ওনাদের এই স্টেককে অবশ্যই দাবি করবেন, আমি অস্বীকার করি না, কিন্তু কেন আপনাকে জুলাইয়ে যারা ফ্রন্টলাইনার্স ছিলেন, যারা জুলাইয়ে লিড দিয়েছেন, তাদের অবদানকে মুছে ফেলার অপচেষ্টা করতে হবে? তারা যেটা করলেন, তারা তখন চিৎকার করা শুরু করলেন এবং তারা অপদস্থ করার জন্য দেয় ওরা বাইক করে দেয়, ওরা বাইক করে দেয়, এরকম যখন বলে, তখন জুলাই যোদ্ধা যারা ছিলেন ওখানে তারা তখন জাস্ট পেছনের সারিতে 4-5টা সারি পরে জুলাই আহত যোদ্ধারা পেছনে বসা, তারা তখন সামনে এসে প্রতিবাদ করা শুরু করে যে এই ডকুমেন্টারি কিভাবে বানানো হলো। আমি দেখলাম যে কিন্তু সেটার জন্য তো ভুল স্বীকার করে রাষ্ট্রের প্রধান ব্যক্তি উনি কিন্তু বলছেন যে উনি লজ্জিত হয়েছেন, অনেক পরের ঘটনা। ওই পরিস্থিতিটা জটিল করার ঘটনার প্রেক্ষাপটটা আমি আপনাকে বলছি। রাষ্ট্রীয় অতিথি যারা ফরেনার্সরা যারা ছিলেন তারা যে চলে গেলেন, এই পরিস্থিতিটা কন্ট্রোল করার দায়িত্ব কার ছিল? আয়োজকদের। এই ডকুমেন্টারি তৈরি করলো কারা? ডকুমেন্টারিটা এরকম বিকৃত ডকুমেন্টারি তৈরি করলো কারা? দায় তো তাদের। এখন একজন প্রতিবাদ করেছে, তাকে আপনি বুকে জড়িয়ে ধরে বলেন ভাইরে এটা ঠিক করবো, অসুবিধা কি? খারাপ হবে? আমি যদি আমার ভাইকে এখন অনুরোধ করে বলি, ভাই আপনার নামে যে অভিযোগগুলো আসে আপনাকে যাতে এই সিনে না দেখি, অনুরোধ করে বলি, ভাইকে আমার কথাটা শুনবেন না? উনি কি রাগারাগি না করে যদি সুন্দর করে বলি, শুনবেন তো? কিন্তু উনারা সহিংসতার রাজনীতিকে বেছে নিচ্ছেন, যেই চিত্র আমরা ছাত্রলীগের মধ্যে দেখতে পেতাম, যেই চিত্র আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতে পেতাম। এবং তখন ওই পরিস্থিতিতে উনারা শান্ত না হয়, আমি দেখলাম যে এরা তেড়ে গেছে সামনে এনসিপির যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে মারধর করতে। এবং ওখানে তারা যখন এরকম করলো, আমি নিজে একজনকে ধাক্কা দিয়ে সরাইলাম, যে কত বড় সাহস আমার ভাইদের গায়ে হাত তুলে। ওনাদের অপরাধটা কি? যেখানে স্টেজ থেকে প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন উনি বলছে, হ্যাঁ এখানে গ্যাঞ্জাম করতে আসছেন আপনারা, হ্যাঁ উদ্দেশ্য। ভাই ডকুমেন্টারি কি আমরা বানাইছি?
ডকুমেন্টারি বানালেন আপনার মন্ত্রণালয়। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিভাবে ওখানে, আমি কি দৈব বাণিত, আমি স্বপ্নে দেখছি যে আপনার ডকুমেন্টারিতে আমার নেতার কোনো অবদানের কথা কোথাও উল্লেখ নাই? বলেন তো ভাই। আচ্ছা, এখন এইটা হচ্ছে দুঃখের জায়গা। তবে এইটাও আসার জায়গা যে একই দিনে রাষ্ট্রপতি ওখানেই উল্লেখ করেছেন যে এই ডকুমেন্টারি সংশোধন হবে, এবং মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উনি নিজেও উল্লেখ করেছেন। খুশি হতাম যদি জনাব ইশরাক হোসেন সাহেব, যিনি ওখানে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন এবং ওনার যেই কর্মীরা ওখানে তেড়ে এসেছেন, অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে উনি দুটা কথা বলতেন, তাহলে সত্যিই অন্তর থেকে ওনার জন্য দোয়াও করতাম, খুশি হতাম। দুটা জিনিস আমার ভাই প্রমাণ চেয়েছেন, সেই প্রমাণের কথাগুলো আমি একটু বলতে চাই। দুদিন আগে আমার কষ্ট লাগে কেন, নির্যাতিতরা যদি, যারা জুলুমের শিকার, তারা যদি জুলুমবাজ হয়ে যায়, তারা যদি একই রকম হয়ে যায়, এইটা সহ্য করা যায় না ভাই। 17 বছর, এই যে আমি দুদিন আগে আমার ফেসবুকে 10 ইয়ার্স আগের একটা মেমোরিজ দেখতে পেলাম, রাত 1:30 বাজে বাসায় পুলিশ সারা সবগুলো ফ্ল্যাট খুঁজতেছে বিএনপি জামাতের কোনো লোক পায় কিনা। তো আমরা তো আপনাদেরও আশ্রয় দিছি, আপনাদের অনেক এখন এমপি মন্ত্রী আছে, খোঁজ নিলে জানতে পারবেন। হ্যাঁ, আপনি গয়েশ্বর বাবুকে জিজ্ঞেস করেন, গয়েশ্বর বাবুকে আপনি জিজ্ঞেস করেন। আমাদের আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে থেকে আপনাদের ওই যে মাদারীপুরের জেলা প্রশাসক মাসুক মামা, ওনাকে জিজ্ঞেস করেন, উনি আমার মামা হয়। অবশ্যই আমাদের বিল্ডিং এ ছিল এবং পুলিশের সাথে আমি নিজে, আমি পুরো ঘটনাটা অনেক জায়গায় বলেছি, অপ্রাসঙ্গিকভাবে আমি পুরনো ঘটনা আর বলতে চাই না, অসুবিধা নাই। আপনার কাছে বলতে হবে না তো, যাদের সহযোগিতা করেছে তারা তো জানে, আমি তো ক্রেডিট চাইতে আসি নাই, অসুবিধা কি? আমার ক্রেডিটের রাজনীতি করার দরকার নাই তো, আল্লাহ জানে, যাকে সাহায্য করছে সেও জানে, সে যদি কোনোদিন অস্বীকার করে তখন প্রশ্ন করতে আইছেন। আচ্ছা, আমার ভাই এখানে বসে আছেন, উনি জাস্ট 2 দিন আগে বা 3 তারিখে উনি বলেছেন এনসিপির বেয়াদব গুলারে সাইজ করতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না। আপনার কানে কি সেম টু সেম ওই 7 ঘন্টা 2 ঘন্টা সেম লাগতেছে না? বলেন তো। একদম আওয়ামী লীগের এক নেত্রী, ছাত্রলীগের এক নেত্রী বলছিল না যে এদেরকে কন্ট্রোল করতে 7 মিনিট সময় লাগবে, সেই 7 মিনিট 2 ঘন্টায় কনভার্ট হয়ে গেছে। ওই যে আপনারা কি নিজেদেরকে বেয়াদব দাবি করতেছেন? আপনি ওই যে বলছিল না, এই যে আপনি যে আচরণ করতেছেন, এটা কি সভ্য আচরণ? এটা কি আদবের সাথে করতেছেন? আমি তো ডেফিনেটলি ভদ্রভাবে বলতেছি আপনাকে। এটা আমি কথা বলার মাঝখানে যে আপনি কি আদব মেইনটেইন করতেছেন? তাহলে বেয়াদব আপনি আরেকজনকে বলতেছেন, কিন্তু আপনি নিজেই আদব মেইনটেইন করতেছেন। দেখেন, উনি ধরেন কেউ অন্যায় করছে, সেইটার জন্য কেউ আপনার নামে যদি কেউ অপতথ্য দেয়, তাহলে আপনি সেটার জন্য আইনের আশ্রয় নেবেন, তাই না? আপনার বাংলাদেশে বিদ্যমান আইন আছে না, নাকি আইনটা এখন আপনার পকেট আছে দেখি শুধু আইন আপনার জন্যই প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য না? এখন আপনি আইনের আশ্রয় নেন, আপনি কি করবেন? রাজনৈতিক বক্তব্য যখন দেয় একটা দল, এটা কি রাজনৈতিক বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে যখন আপনি একটা যুবদলের মতো একটা প্রতিষ্ঠানের আপনি সদস্য সচিব, আপনি যখন এই কাজ করেন, তখন আপনার 10টা কর্মী আলিফের মতো ছেলে চোখ তুলে নিতে যায় ছাত্র দলের টি শার্ট পরে। এই চোখ আপনি ফেরত দেন, আপনি চোখটা আপনি আলিফকে দান করে দেন দেখি, আপনি চোখটা আপনি আজকে আলিফকে দান করেন, আপনি এখানে বসে বলে দেন যে আমি আমার ছাত্র দলের নেতা কর্মীর কারো চোখ আলিফকে দান করে দিবেন। আচ্ছা, তারপর দেখেন উনি প্রমাণ চাইছেন, উনি প্রমাণ চাইছেন, 1 2 3 4 বলা হয় ডট ডট, যখন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম বলা হয়, যখন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বলা হয়, সহধর্মিণীকে নিয়ে বলা হয়, আপনি এরকম 1 2 3 4 আপনি নিজে বহুজনকে বলছেন, আপনি নিজে সভ্য হয়ে আরেকজনকে সভ্যতার জ্ঞান দিয়ে। দেখেন, এই যে সমকালের রিপোর্ট, এই যে আমি আপনাকে দেখাই, উনি তো প্রমাণ চাইছে, আমি প্রমাণ দিচ্ছি। এই যে বেঙ্গল লেন্সের রিপোর্ট এসছে 2024 সালের 11 আগস্ট, সমকালে আমার ভাইয়ের ব্যাপারে একটা অভিযোগ এসেছিল যে ভাড়াটে ব্যাংক দখল, শেষ করতে দেন, প্রশাসনিক কোন রিপোর্ট আপনার কাছে আছে কিনা? ভাড়াটে ব্যাংক দখল ও টিভি চ্যানেলে চাঁদাবাজিতে যুবদল নেতা নয়ন, এবং এই খবরটা বেঙ্গল লেন্সের রিপোর্টে এসেছে যে এই খবরটা সরিয়ে ফেলা হয়েছে। ভাই, যেখানে তারাই নিজেরা যখন দেখছে যে না এটা ঠিক না, তখন তারা নিজেরা সরিয়ে ফেলেছে। আমার কি আছে বলেন ভাই? আমি চাচ্ছি যে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তাহলে থানায় মামলা হতো আমার নামে, কোর্টে মামলা হতো আমার নামে কি প্রশাসন কোন এভিডেন্স দিয়েছে? আপনি মানুষকে বেয়াদব বলেন, আপনি আদব মেইনটেইন করেন না। একাধিক রিপোর্ট যখন সরকার ক্ষমতায় আসার পরে সরকার দলীয় লোকজনের নাম থেকে সরিয়ে ফেলা হয়, তখন এটা বুঝে নিতে হবে সরকার শুধু মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোল করছে না, নিজের দলের কর্মীকেও কন্ট্রোল করতে ব্যাহত হচ্ছে বলে ওই যে 144 ধারা জারি করে। ওই যে এক জায়গায় এই একই রিপোর্ট তো ইত্তেফাকেও আছে, তাহলে সেটা অস্বীকার করবে কেন? এই ইত্তেফাকের আমরা একটু এই যে ইনকিলাবের রিপোর্ট দেখেন, আদালত দেখি না ওহো, আমাকে পরিষ্কার এই আদালত তো হাসিনা দেখেও আপনাকে
তাকে 20 বছরের সাজা দিছিল, সেটা কি সত্য ছিল? সাজা প্রমাণিত না হইলে তো, ঘটনা সত্য প্রমাণিত না হইলে তো সাজা হয় না। আচ্ছা। তাহলে শেখ হাসিনা যে আপনাকে 20 বছরের সাজা দিছিল বলছিল, এটা কি সত্য ছিল? ইসলামী ব্যাংক আচ্ছা, পরিষ্কার। আদালতের ঘটনা জি, কাকে সত্য মিথ্যা ভাবে জি, সাজানো যায় জি, কিনা আমাকে তারা শিখান। জি। আপনি আইনের লোকে আপনি আপনাকে তো বলতে 20 চাচ্ছেন যে বছরের আদালত সাজা দিছিল, মিথ্যা। এটা কি সত্য আচ্ছা, ছিল? আপনি আচ্ছা। কি বলতেছেন? আপনি একজন অ্যাডভোকেট, আপনি আপনি বলতে এটা পারেন বলেন, যে আমি আদালত আইনজীবীর জন্য মিথ্যা। জিজ্ঞেস করছি, আপনি তো 20 বছরের সাজা হয়েছিল, আপনি এটা কি তাহলে এখানে ওই মিথ্যা অভিযোগ কি ট্রেনিং সত্য নেন। ছিল? বলেন তো নয় আচ্ছা, ভাই। পরিষ্কার। আমি বলতেছি যে আপনি জি, একজন আইনজীবী, জি, আদালত আমরা মিথ্যা বলতে পারে? জাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই এই বিষয়টা নিয়ে, যে এই যে বিশৃঙ্খলা, এই যে আপনারা তো মানে ওই লাইনেই আমি থাকতে চাই, যে আপনারা একসাথে আন্দোলন করেছেন, আপনারা মানে সহমর্মিতা আপনারা দেখিয়েছেন, আমরা নিজে দেখেছি তখন, কিন্তু আপনি এটা বলবেন যে আজকের ঘটনা, এটা তো রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, সেইখানে এটা কি পরে দেখালেও পারতো না নাকি? মানে রিয়াকশনটা Reactionটা? এটা তো আপা বিশ্লেষণ করেছেন অলরেডি। দেখুন, একজনের আবেগের কিছু বিষয় রয়েছে। জুলাইতে আপনি যতটুকু না এখানে বস্তুগতভাবে এটাকে বিশ্লেষণ করবেন, একাডেমিক বিশ্লেষণ করবেন, এখানে স্পিরিচুয়াল এবং ইমোশনাল কিছু বিষয় ছিল। সেটা একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে সে বই প্রকাশটা আমরা দেখেছি। তো সে জায়গা থেকে একজন এটা তার বহিঃপ্রকাশ হতেই পারে খুব স্বাভাবিকভাবে। তিনি যখন দেখছে তার চোখের সামনে একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন কিছু আসছে, তো সেটা একটু অন্যভাবে তো সলভ করতে পারতো। একটা প্রোগ্রাম এত রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত, সেই প্রোগ্রামের ম্যানেজমেন্টটা যে এত দুর্বল, তাহলে আসলে আমাদের এই সরকারের সক্ষমতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আসলে সরকারটা কেমন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার আছে? আপনি দেখেছেন যে কূটনীতিকরা বের হয়ে যাচ্ছে। তো এটা তো শুধু সরকারের জন্য অপমান না, এটা তো একজন রাষ্ট্র নাগরিক হিসেবে আমার জন্য এটা অপমানের কারণ হলো। তো এর দায়টা কার? না, কূটনীতিকরা বের হয়ে যাচ্ছে, এটা তো আপনারা এখন বিরোধী দলে আছেন সংসদে, আপনাদের দল, বিরোধী দলেরও তো দায়িত্ব আছে, তাই না? না, আমি কূটনীতিকরা যদি কোনো কিছু দেখায়, তারা ওখান থেকে বের হয়ে যায়, সেই দায় কিন্তু বিরোধী দলের উপর, তার কারণ তারা দায়িত্বশীল। বিরোধী দলের উপর দায় বলতে এই প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্ব কি বিরোধী দলের উপর ছিল? সেটা তো সংসদের একটা পার্ট হতে পারে, বাট আমি বলছি যে প্রোগ্রামের যে ম্যানেজমেন্টটা, জি। আপনি অনেক কিছু একটা ক্রাইসিস তৈরি হতে পারে, একটা প্রোগ্রাম হঠাৎ করে একটা চ্যালেঞ্জ আসতে পারে, জি। বাট সেটাকে আমি কিভাবে করে ফেস করব, এই ন্যূনতম একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটির জ্ঞান অবশ্যই সরকারের থাকা উচিত ছিল। আমি সেটা দেখব। আমি একটু পিছন থেকে আগের প্রসঙ্গে যদি একটু যাই প্লিজ, আমার সময় দেন। সেটা হচ্ছে যে আসলে দেখুন, গত এই 6-7 মাসের মধ্যে সরকার যা চালিয়েছে আর কি, এর মধ্যে আপনি জানেন যে প্রায় 800-র বেশি, যেটা আমরা বিভিন্ন তথ্যপত্র দিই, 800-র বেশি খুনের ঘটনা ঘটেছে, এবং এখানে প্রায় 300-র বেশি দর্শনের ঘটনা ঘটেছে এই 5 মাস, এই 5 মাসে, বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে যেটা আমরা পেয়েছি। এরপরে আপনি ছিনতাই, এরপর চাঁদাবাজি, অন্যান্য যে বিষয়গুলো, সেটা তো আছে। এই 5 মাসের আগে আরো গত 16 মাসের হিসাবটা নিয়ে আসেন নাই? 16 মাসের হিসাব তো অবশ্যই করা উচিত, সেটাও করতে হবে। সেটা তো বিএনপি আলহামদুলিল্লাহ ওনারা বেশ ভালোভাবে করে। এখন কি বিষয়টা কি এমন হবে যে বিগত 1.5 বছরে যা হয়েছে, অথবা বিগত 1.5 বছর আগেও যদি যাই আমরা, যে হাসিনা সরকার এভাবে হত্যা খুন করেছে, এই জন্য আমরা 1.5 বছরে আমরাও করব, অথবা বিগত 1.5 বছরে হয়েছে 6 মাসে আমিও করব, বিষয়টা কি এমন কিছু হচ্ছে কিনা? তো সে জায়গায় আমি যেটা বলতে চাই যে রিসেন্ট টাইম যেটা হয়েছে, একটা ভুতুরে বিদ্যুৎ বিল সবার অভিযোগ এসেছে, সারা দেশে এটা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা জায়গায়। এরপর গ্যাস সংকটের কারণে অনেক মানে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বের হয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যানবাহনের ক্ষেত্রে ব্যবসা সংকট তৈরি হয়েছে। এরপর জুলাই সনদ নিয়ে ওনাদের যে দ্বিচারিতা, এটা তো অলরেডি অনেকগুলো বিষয় দ্বারা ওনারা বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদে স্বাক্ষরে করছেন নির্বাচনের জন্য। মানে একটা দল তার পেটের ক্ষুধা, ক্ষমতার ক্ষুধাটা কত বেশি হলে এই ধরনের দ্বিচারিতা একটা কাজ একটা রাষ্ট্রের সাথে, জনগণের সাথে করতে পারে, যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি যাতে নির্বাচনটা পিছিয়ে না যায়, আমাদের ক্ষমতাটা যেন পিছিয়ে না যায়। তো এখন এই যে আলোচনাটা, জুলাই মাসে তো এই আলোচনাগুলো বেশি হওয়ার কথা ছিল, ওনারা টোটালি এই দৃষ্টিগুলোকে ভিন্ন একটি খাতে নিয়ে যাওয়ার জন্য যেটা করলেন, যে বেরোবির কথা উনি বলেছেন। বেরোবিতে ছাত্র শিবিরের জুলাই নিয়ে একটা প্রোগ্রাম ছিল। আপনি জুলাইয়ের প্রোগ্রাম তো নিজে করতেছেন না, ছাত্র দলের কোনো কর্মসূচি তো নাই, ছাত্র শিবির কর্মসূচি পালন করছে, আপনি সেখানে বাধা দিতে গেছেন, বাধা দেওয়ার পরে সেখান থেকে আপনারা চলে আসছেন, এটাকে ইস্যু ক্রিয়েট করে আপনি কি করলেন? এই জুলাইতে ছাত্র দলের কোনো প্রোগ্রাম ছিল না? ওটা উনি উত্তর দেখ, আমার জানা মতে কোনো প্রোগ্রাম ছিল না। ওনাদের ছিল এই যে গতকালকে যেটা হেলমেট পরে হচ্ছে সবাই আক্রমণ করবে, হল দখল করবে, এই কর্মসূচিটা ছিল, এবং এটা 4 আগস্টের জন্য ওনারা অপেক্ষা করছিল। আমি একটু যদি শেষ করতে দেন আমাকে। দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, এখানে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা প্রোগ্রাম, ইউজিসি চেয়ারম্যান সেখানে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যোগসুদ নির্বাচিত প্রতিনিধি যারা, তারা এবং ইনকেলাব মঞ্চ, তারা একটা প্লে কার্ডে জাস্ট ইউজিসি চেয়ারম্যানকে দেখাবে যে আমাদের এখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছে, এই বরাদ্দ বাস্তবায়ন হচ্ছে না, এটা নিয়ে টেন্ডারের বহু রাজনীতি এই অঞ্চলের মধ্যে হচ্ছে, আপনি মেহেরবানি করে এটা সেনাবাহিনীর হাতে তুলে দেন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি ন্যূনতম অধিকারটুকু নাই? এখন আপনি আমাকে উত্তর দেন যে সেখানে কেন ছাত্র শিবিরের যে নির্বাচিত প্রতিনিধি, যোগসুর প্রতিনিধি, তাকে এভাবে হামলা করা হলো। এরপরে দেখেন তাকে আপনি পিটিয়ে বের করে দিচ্ছেন। আমি এখানে স্টার নিউজের একটা যদি দেখাই, আপনাদের একটা আমার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে, আপনারা লিখেছেন কি সেখানে, তাকে পিটিয়ে বের করা হচ্ছে, এরপরে লিখেছেন যে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ। স্টার নিউজ এই নিউজটা করেছেন, এটা আপনিও যদি সুযোগ থাকে পক্ষ থেকে উত্তরটা দিবেন।
তো আমরা দেখছি এরপরে দেখুন তারা হসপিটালে এসেছে। তো এটা গতকালকে আলাপটা বেশ এসেছে। এখন পর্যন্ত আমরা আমাদের অবজারভেশনে 3টা শ্রেণী হচ্ছে এই মানে বর্বরতার নিদর্শনটা দেখি। একটা তো ইসরায়েলে আমরা দেখেছি যে আহত অবস্থা হসপিটালে যায়, সেখানে হামলা করে। এরপর আমরা জুলাই আগস্টে দেখেছি যে শিক্ষার্থীরা আহত হয়ে হসপিটালে গিয়েছে, সেখানে ছাত্রলীগ হামলা করছে। আর গতকাল আমরা দেখলাম হচ্ছে ছাত্রদল নতুন করে হসপিটালে আহত হয়েছে, তাদের উপর গিয়ে হামলা করেছে। তাহলে প্যারালালি ইসরায়েল, ছাত্রলীগ, ছাত্রদল একটা জিনিস হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনি ঢাকা কলেজ বলুন, ঢাকা কলেজে গিয়ে বলছে যে এটা ছাত্রদলের ক্যাম্পাস, এখানে কারো কোনো ইয়ে চলবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি কে আঙ্গুল উঁচিয়ে দেখাচ্ছে যে আমার চেয়ে সিনিয়র। আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছি 2018 সালে। এরপরে শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করে অলরেডি আমি ছাত্র জীবন শেষ করে রাজনৈতিক অঙ্গনে এসেছি, অথচ আমার চেয়ে সিনিয়র তিনি ক্যাম্পাসে গিয়ে ভিসি কে বলতেছে এটা ছাত্র দলের ক্যাম্পাস। এটা তো একটা হাস্যকর বিষয়। এরপরে আপনি দেখেন আজকে যেটা হয়েছে, আপনি হয়তো রিসেন্ট এই তথ্যটা পেয়েছেন কিনা, স্বাস্থ্য সম্পাদক, যশোর নির্বাচিত স্বাস্থ্য সম্পাদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র নূর মোহাম্মদ, তারপরে একটু আগে হামলা করা হয়েছে। এবং হিমেল, যিনি ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি তার ইন্টারনাল গ্রুপে মেসেজ দিয়েছেন যে পুরান ঢাকার ছাত্র শিবির যতগুলো ম্যাচ আছে তোরা লিস্ট কর এবং প্রত্যেকটা ম্যাচ আমরা গুড়িয়ে দিব এবং এদেরকে পুরান ঢাকা ছাড়া করব। এটা কোন রাজনীতি ভাই? এটা কি নয়ন ভাইদেরকে দেখে দেখে ওনাদের ছাত্রদল সহ, নাকি এটা তারেক রহমানের কোন নির্দেশনা আছে? এটা স্পষ্ট উত্তরটা দিবেন। এটা কোন ধরনের রাজনীতি? এটা কি আপনারা কিভাবে জায়েজ গ্রহণ করবেন? আর কিছু না হইলে যে দায় দিয়ে দাও। ছাত্রদলের প্রেসিডেন্ট গত বছর তিনি একটা প্রেস ব্রিফিং করতেছিলেন, তো সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল, উনি ওনার সেক্রেটারিকে বলতেছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। এই এতগুলো ঘটনা ঘটার পর আমাদের নয়ন ভাইয়েরা আবার কোন লজ্জা, মানে কোন মুখে, কোন চোখের ওনারা আবার শিবিরের উপর এই দায়গুলো দিতে চান? তো এই রাজনীতি তো আসলে ভাই অনেকগুলো প্রশ্ন হবে না। রবিউল ইসলাম নয়ন জি, আমি যদি আমার ভাই তাকে বলি যে কালকে যে এই যে জুলাই বিক্রির তো দোকান বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে এই দোকানটা চালু করতে পারতেছে না, মানে এই যে মানে 15-16 মাস 17 মাস ডক্টর ইউনূস সরকারের আমলে জামাত শিবিরালারা, এনসিপি আলারা যেভাবে জুলাই বিক্রি করেছে, দেখুন জুলাই বিক্রিটা এতটা ছোট করা হয়, আপনি প্রমাণ দেন জুলাই কে বিক্রি করছে, জুলাইয়ের দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের ভাইদের মনে করেন মাথাটা একবারে বিগড়ে গেছে, যে কারণে প্রত্যেকটা জায়গায় জুলাইয়ের বিএনপি কোনো প্রোগ্রাম করতে গেলে এবং রাষ্ট্রীয় প্রোগ্রাম করতে গেলে সেখানে একটা হট্টগোল করতে হবে। আমি প্রথম আলো নিউজ দেখতেছিলাম কিছুক্ষণ আগে, এই যে আজকের প্রোগ্রামটা কিন্তু যখন আমি ওইটাই বলতেছিলাম, আমি ওইটাই বলতেছিলাম, ঠিক এইভাবেই বলেছে জুলাই বিক্রি করতে আসছে। আচ্ছা শেষ হয়েছে ডকুমেন্টারিতে না এরকম। আমি কালকে একটা অডিও রেকর্ড পেয়েছি, যখন ছাত্রদলের ওই যে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিল্লাত আমার সাথে থেকে গুলিবিদ্ধ হয়েছিল, আমি মিল্লাতকে দেখলাম যে একটা ছেলে শিবিরের, উনি মনে হয় দায়িত্বশীল কোনো বড় জায়গায় আছেন, সে বলতেছে যে ফোন ধরতেছেন না কেন, এরপরে থেকে ছাত্রদল ক্যাম্পাস আসতে গেলে আমাকে বলে আসতে হবে আপনার কি আছে আর আমার কি আছে দেখে নেবো, লাশ নিয়ে ফিরতে হবে সব করা। তো আমাদের ছাত্রদলের ছেলেরা কোথায় বলছে, এই যে অডিও রেকর্ড পাঠিয়েছে, আমি আপনাকে দিচ্ছি, এখনই দিচ্ছি। হ্যাঁ এখনই একটু সবার কাছে শোনান। আমি ভারবি ভাই আপনারা না এভাবে আপনি মিথ্যা অভিযোগ তো করতে পারেন না। লাশ নিয়ে ফিরে যেতে হবে, এটা কোথায় বলছে? আমি লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা কোথায় বলছে? আমি এখনই দিচ্ছি। লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা বলছে যে একটা একটা করে ফিরাই নিয়ে যায়। না লাশ ফিরে যাওয়ার কথা বলছে, আপনার যতটুকু আছে ততটুকু আমি দেখি। না আপনি জাস্ট আমাকে এটা উত্তর দেন, লাশ ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। তো যাই হোক, আমি ইসে চলে যাব। আপনাদের এরকম হুমকি, পায়ের রক কাটা, আপনি দেখেছেন যে কিছুদিন আগেও ছাত্রদলের ছেলেদেরকে ধরে পায়ের রক কেটে গেছে, পাথর দিয়ে কারা মানুষ, মানে এক পাথরের ওই মামলাটাই তো ব্যবসায়িক কোন্দল, সেটা পুলিশ ওই সময় এভিডেন্স শো করেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল। তিনি কি বিএনপি যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন? কে? তাহলে বিএনপি ব্যবসায়ী না যে ছেলে, তাহলে বিএনপি ব্যবসায়ী মারা গিয়েছে সেই ছেলে যুবদলের সাথে সম্পৃক্ত ছিল, যে ছেলে মেরেছে সে যুবদলের কেউ না। ওই মামলায় চার্জশিট দিয়েছে, ওই মামলায় পুলিশ এভিডেন্স দিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল, সেটাকে আপনারা বিএনপির উপরে চালাই দেওয়ার জন্য চট্টগ্রামে ছাত্র শিবিরের গোড়ালি কেটে ইনশাআল্লাহ সফল হয় নাই। ছাত্র শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন, আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রকাটা বলতেছেন, আপনি 5 জনের নাম বলেন। এই 5 জনের নাম আছে, আপনি নিজেও জানেন না ছাত্র শিবিরকে মানুষ রক, আপনি 5 জনের নাম বলেন। আপনি যেখানে একটা এলিগেশন নিয়ে আসতেছেন বাংলাদেশের, মানে গলিতে গলিতে, আপনি 5 জনের নাম বলতে পারেন। 18 কোটি মানুষের 5 জনের নাম বলতে পারবেন না? দায়িত্বশীল নেতাকে হুমকি দিতে পারেন যে ঠিক আছে আপনার কি আছে আমার কি আছে এটা এস্টাবলিশ করে দেখাবো, আপনি ক্যাম্পাসে আসতে হলে আমাকে বলে আসবেন। একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা, এজন্য আপনি গুলি চালাবেন না? গুলি তো আপনারা চালান, এই ধমক দেওয়ার পর আপনি গুলি চালাবেন, হেলমেট পরে হামলা করবেন। আমি হেলমেট পরেছি,
আমি ভয়ে হেলমেট পরেছি। ভয়ে হেলমেট আমি পরছেন? আমার ভয়ে তো মনে করেন- আপনার বাসায় থাকার কথা ছিল, পুলিশকে ভয়ে ফোন আপনি দিবেন হেলমেট না পরে কেন? পুলিশকে তো বলতেছি যে ভাই আপনারা কেন, আপনি ভয়ে আমার কাছে পুলিশকে ফোন দিবেন, আমার কাছে সরকার হাজার আপনি- হাজার ভিডিও আছে, স্বরাষ্ট্র হাজার মন্ত্রী হাজার আপনি- মিডিয়া আছে। আপনি আমি এত পুলিশকে ভয় বলতেছি যে পাইছেন, ভাই আপনাদের পুলিশের- সামনে গুলি করতেছে, হায় আপনাদের সামনে আল্লাহ। বোম মারতেছে, আপনারা কেন কেউ চুপ? যে গুলির ভিডিও আমি দেখলাম খুবই না, অবাক আপনি- হয়েছি। আপনি আমি ছাত্রলীগ লাঠি সাইডে দিয়ে আপনি চলে আমি গেলেন। লাঠি দিয়ে আমার নেতা কর্মীদেরকে আমি পিছনে সরাই নিয়ে যাচ্ছিলাম। পুলিশের সেটা- নয় ভাই, কথা শুনে না। গতকাল আরে যুবদলের বাবা, তো পুলিশ- অস্ত্র হাতে, পুলিশ দেখে পুলিশ নেবে। আমরা এভাবে ইউজ করতে পারি না, আপনারা এই যেভাবে ভিডিওটা তো পেরেছেন। বন্ধ থাকছে। দীর্ঘ 15 মাস যাবত যেভাবে আপনারা ইউজ করতে পেরেছেন, আমরা এভাবে পুলিশ পারি না। নয়ন ভাইদের দুঃখে আচ্ছা, পাশে এরপরে দাঁড়ায় না। আমি আসি। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যর্থ এরপরে আমি করছে, কিভাবে ধর্ষণের ভাইয়ের ধর্ষণের ব্যাপারটাতে আসি। আমরা একটা জিনিস দেখেছি, মানে এই কয়দিন আগে আমার মোহাম্মদপুরে জামাতের একজন চেয়ারম্যান প্রার্থী, তার বাবা একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করছে। আপনি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেন, এখন মাগুরের এসপিকে ফোন করেন, প্রত্যেকটা জায়গায় দেখি মোটরসাইকেলেই একটা জামাত শিবিরের জামাতের একজন লোক একটা ছোট বাচ্চা মেয়েকে দেখলে তাকে ধর্ষণ করতে হবে। আপনি দেখেন, আমি এরকম সিনিয়র লেভেলে এরকম কথা বলতে চাই না, আমার ভাই না, অসাধারণ আপনার এটা আমাকে কবিতা, এটা আমাকে আবৃত্তি, বলাই ফেললো এরপরে আর কি। বাচনভঙ্গি আপনি অসাধারণ। দেখেন যে আমি ভাইকে এজন্য খুব জামাতের ভালো লাগে। আমির একটা শিশু বাচ্চাকে দেখলে তার ঠোঁটে চুমু দিয়ে দেয়। এটা কি এটা কি কোনো সভ্য দেশ? এটা মেনে নেওয়া যায়? আপনি দেখেন যে এই মানে ধর্ষণটা তার এমন ভাবে, যখন মেয়েদেরকে ধর্ষণ করতে পারতেছে না, সামাজিক ঐক্যবদ্ধ চলে আসতেছে, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা সমকামিতা করতেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশে উত্তাল। আমার ভাই কিভাবে কথা বলবে? লজ্জায় মাথা হেড হয়ে যায়, আমাদেরই হেড হয়ে যায়। আমার আফসোস লাগে যে আমার ভাইরা এটা, তাদের লজ্জা লাগে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তারা নিজেরা সমকামিতা করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কি তারা ঘটনা ঘটেছে? বলতেছে যে আমরা শিবির করি, আমরা একটা ঘটনা ঘটাতে আপনি- গেছিলাম, ধরা পড়ে গেছি। আপনি এই মানে তথ্যটাই আমার- জানেন আমার না নিজেরই যে যারা মাথা- সেখানে আচ্ছা। ছিল এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আপনি এই তথ্যটাই জানেন না। আপনার তো এই তথ্যটা অন্তত জানা দরকার ছিল। হয়ে যায় আচ্ছা। শিবিরের কাছ থেকে এরকম কিছু বাংলাদেশ কিভাবে আশা করে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমাদের সময় শেষ করে নিয়ে আসছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ঝগড়াঝাটি চলুক, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, এইভাবে একটা ভালো কথা, একটা লাইন বলতে পারবো? একটা লাইন বলেই শেষ করতে হবে। আমাদের মনসুন কালচারাল অ্যালায়েন্স এর একটা প্রোগ্রাম কনসার্ট ছিল আজকে, দেখলাম ওখানে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। দেখলাম যে প্রোগ্রামের শেষে, মাঝখানে বা শেষে যেখানে হোক, এই পার্লামেন্টের স্পিকার, সরকার দলীয় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ এবং বিরোধী দলের চিফ হুইপ হাসানুল্লাহ সহ ওনারা একসাথে হাতে হাত মিলিয়ে তারা বলছেন যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সব এক হয়ে লড়াই করব। ভাইকে অনুরোধ করব, আমি প্রধানমন্ত্রীকে দেখি, আমি বেগম খালেদা জিয়াকে দেখি, উনাদের আচরণ এত ভালো যে আমি জি। কোনোদিন উনাদের জি। বিরুদ্ধে কথা বলার আগে আমার 2 বার ভাবতে হয়। কিন্তু আপনি যদি এগুলো করেন, আপনি যে ভাষায় মানুষকে দমন জি। করার কথা বলেন, আপনি যে আচরণগুলো করেন, এইটা আচ্ছা, আপনার জি, দলের সাথে জি, যায় না। জি, মানুষ জি। ভুল মেসেজ পায়। আচ্ছা, পরিষ্কার, ধন্যবাদ। পরিষ্কার। আমি কি একটা প্রধানমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে যদি জি। আপনারা আমরা সকলে মিলে দেশটাকে গড়তে চাই, এই প্যাটার্নে থাকলেই ভালো হয়। আচ্ছা, আমরা মুখে অনেক বলবো, ধন্যবাদ। কাজে করবো, আজকে আর দর্শক এটা না পড়া হলে আলাপ এই ভালো হয়। পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।